আশা করি স্ক্রিনটা দেখতে পাচ্ছি। আমরা আজকে করবো মিক্সচার। কি করবো? মিক্সচার করবো আজকে, কেমিক্যাল মিক্সচার। তো প্রকৃতিতে মিক্সচার দুই ধরনের হয়। মিক্সচার মানে কোনো কিছুকে মিক্স করা, বিভিন্ন জিনিসপত্র মিক্স। মিক্সচারটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে হোমোজেনাস মিক্সচার, আর একটা মিক্সচারকে বলা হয় হচ্ছে হেটারোজেনাস মিক্সচার। হেটারোজেনাস মিক্সচার, হোমোজেনাস মিক্সচার এক্সাম্পল হচ্ছে পানির মধ্যে যদি তুমি লবণ মেশাও, লবণ বা চিনি বা গ্লুকোজ এগুলো মেশাও পানির মধ্যে, লবণ এগুলো মিশাইলে তোমার হোমোজেনাস মিক্সচার ক্রিয়েট হয়। হোমোজেনাস মিক্সচার হচ্ছে একটা টাইপের স্বচ্ছ, ট্রান্সপারেন্ট, স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট একটা সলিউশন ক্রিয়েট করে। হোমোজেনাস মিক্সচার কি? একটা স্বচ্ছ এবং ট্রান্সপারেন্ট মিক্সচার ক্রিয়েট করে। হোমোজেনাস মিক্সচারে যে লবণ বা যে সলিউট তুমি ইউজ করতেছো, দ্রব বা পানি, যে দ্রবটা ইউজ করতেছো সেটা সাইজ হইতে হয় হচ্ছে 0.1 ন্যানোমিটার থেকে 2 ন্যানোমিটার অব্দি। 0.1 ন্যানোমিটার থেকে 2 ন্যানোমিটার অব্দি তার ডায়ামিটার হইতে হয়, মানে ব্যাস হইতে হয় আর কি। তবে আমি যে লবণটাকে মিশাবো সেই লবণের ডায়ামিটার কত হইতে হবে? 0.1 থেকে 2 ন্যানোমিটার। তাইলে এটাকে হোমোজেনাস মিক্সচার বলা হয়। মানে 0.1 ন্যানোমিটার থেকে 2 ন্যানোমিটার, মানে খেয়াল করো অনেক ছোট, একদম মিহি পাউডার টাইপের গুলো আর কি। এটা হচ্ছে হোমোজেনাস। হোমোজেনাস একদম স্বচ্ছ ট্রান্সপারেন্ট দেখতে পাবো। হেটারোজেনাস হচ্ছে যেখানে স্বচ্ছ হবে না, ট্রান্সপারেন্ট হবে না। হেটারোজেনাস এক্সাম্পল হচ্ছে তিনটা। একটা হচ্ছে পলয়েড, একটা হচ্ছে সাসপেনশন, আর একটা হচ্ছে প্রিসিপিটেট। প্রিসিপিটেশন বাংলায় হচ্ছে কলয়েড, সাসপেনশন এবং অধক্ষেপ। অধক্ষেপ বা তলানি, এটা হচ্ছে আমার হেটারোজেনাস মিক্সচারের এক্সাম্পল। তো সাইজ গুলা কেমন হয়? কলয়েড যে মিক্সচার বলা হচ্ছে সেটা সাইজ হয় হচ্ছে 2 ন্যানোমিটার থেকে 500 ন্যানোমিটার অব্দি। কলয়েড যে পার্টিকেল তাদের সাইজ কেমন হয়? 2 ন্যানোমিটার থেকে 500 ন্যানোমিটার অব্দি। সাসপেনশনের ক্ষেত্রে পার্টিকেল গুলা মানে সলিড যেগুলো, এই সলিড গুলা সাইজ হয় হচ্ছে >500 ন্যানোমিটার। মানে 500 ন্যানোমিটার থেকে তাদের সাইজটা বড় হইতে হবে। তো আমাদের মোস্ট অফ দা পোর্শনে ধরা হচ্ছে এই কলয়েড সাসপেনশন নিয়ে। প্রথম পোর্শনে আমি কলয়েড নিয়ে আলোচনা করি, একটা আস্তে ধীরে আমরা যাবো। প্রথম পোর্শনটা হচ্ছে কলয়েড। এটা কি? এটা কাজ কি? কলয়েড হচ্ছে একটা টাইপের মিক্সচার, যেখানে মিক্সচার মানে কি? দ্রবণ, সলিউশন। সেখানে কি থাকবে? সলিড থাকবে, সলভেন্ট থাকবে। সলিড থাকবে, সলভেন্ট থাকবে। সলিউটের পরিমাণটা কি থাকে বলতো? সলিউটের পরিমাণটা মিক্সচারে কম থাকে, সলভেন্টের পরিমাণটা মিক্সচারে কি থাকে? বেশি থাকে। দুধ বা মিল্ক, এটা একটা টাইপের কলয়েড। কেন বা কিভাবে? দুধের মধ্যে কি থাকে বলতো? দুধের মধ্যে থাকে হচ্ছে পানি প্লাস বিভিন্ন পুষ্টি উপাদান। দুধের মেইন আইটেমই হচ্ছে পানি, সাথে আরো কিছু পুষ্টি উপাদান থাকে। পুষ্টি উপাদানের মধ্যে তোমার আছে ফ্যাট, মানে চর্বি, প্রোটিন আছে, এটসেট্রা আছে। তো মিনারেলস আছে। তো দুধের মধ্যে এই যে ফ্যাট এবং প্রোটিনের পার্টিকেল, এগুলো কিন্তু সব জৈব যৌগ। ফ্যাট, প্রোটিন এগুলো কিন্তু সবই জৈব যৌগ। তো দুধের এবং এই ফ্যাট এবং প্রোটিন পার্টিকেল গুলা কি হয়? পানি, মানে আমাদের যে সলভেন্ট, সেই সলভেন্টের মধ্যে ডিস্ট্রিবিউটেড থাকে। এবং এদের সাইজ কেমন হয়? ওই 2 ন্যানোমিটার থেকে 500 ন্যানোমিটারের মধ্যেই থাকে আর কি। তো এই যে প্রকারভেদটা করা হয়েছে, প্রকারভেদটা মেইনলি বেসড অন সাইজ, বেসড অন সাইজ অফ দ্য সলিউট। সলিউটের যে কণাগুলো থাকে সেই কণাগুলো হচ্ছে ব্যাস।
এই যে কণা তাদের যে ব্যাস, এটা ডায়ামিটার, সেই ডায়ামিটারের বেসিসে এগুলো করা হয়েছে। দুধের ক্ষেত্রে দেখা গেছে যে দুধের যে ফ্যাট এবং প্রোটিনের পার্টিকেল গুলো চারদিকে ছড়ানো থাকে, দুধের ব্যাস হয় হচ্ছে 2 থেকে এরকম 500 ন্যানোমিটারের মধ্যেই থাকে। হোমোজেনাস মিক্সচারে আমার কি হয়, হোমোজেনাসের ক্ষেত্রে সলিড পার্টিকেল গুলা সলভেন্টের সাথে একদম মিক্সড অবস্থায় থাকে, একদম ওতপ্রোত ভাবে জড়িত থাকে। বাট হেটারোজেনাস হইলে কি হয়, হেটারোজেনাসের ক্ষেত্রে তোমার পার্টিকেল গুলা একদম কমপ্লিটলি মিক্স অবস্থা থাকে না, বরং চারদিকে ছড়ানো অবস্থায় থাকে, ডিসপার্সড অবস্থায় থাকে। আনমিক্সড এন্ড ডিসপার্সড মানে মিক্স 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 করা যাবে না, এবং তারা কি হবে, চারদিকে ছড়ানো থাকবে আর কি। এটা হচ্ছে কি কলয়েড পার্টিকেলের বৈশিষ্ট্য। তারা অমিশ্রণীয় হবে, মিক্স হওয়া যাবে না, এবং চারদিকে কি থাকবে, ডিসপার্সড অবস্থায় থাকবে। তো দুধের কথা বলতেছিলাম, দুধ হচ্ছে একটা টাইপের কি কলয়েড, যেখানে ফ্যাট এবং প্রোটিনের কণাগুলো এগুলো কিন্তু সলিড। এই কণাগুলো হচ্ছে কি বলতো, সলিড পার্টিকেল। এই সলিড গুলা কি থাকে, পানির মধ্যে চারদিকে ছড়ানো অবস্থায় থাকে, এবং যেহেতু পানিতে মিশে যায় না, তো যার কারণে এটাকে দেখতে কেমন হয়, এটা তাহলে অস্বচ্ছ লাগবে দেখতে। আর এক্সাম্পল হচ্ছে দুধ, জেলাটিন, বা এগুলোকে তুমি হচ্ছে বলতে পারো হচ্ছে কলয়েড পার্টিকেল বা কলয়েডের এক্সাম্পল। কলয়েডের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, যেমন হচ্ছে ফলগুলো পাঠাচ্ছিস, ফলগুলো কলয়েডের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন হচ্ছে কলয়েডের মধ্যে ব্রাউনীয় গতি থাকবে, ব্রাউনীয় গতি থাকে কলয়েডের মধ্যে। তো ব্রাউনীয় গতি কি জিনিস, ব্রাউনীয় গতি মানে হচ্ছে কলয়েড কণাগুলো কি বলতো, অনেক ছোট 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 পার্টিকেল না, এগুলো ডিসপার্সড অবস্থায় সলিউশনের মধ্যে থাকে। তো এই ছোট পার্টিকেল গুলো কি হয়, চারদিকে মুভ করতে থাকে, বিভিন্ন ডিরেকশনে তারা মুভ করে, কেউ এদিকে, কেউ ওদিকে, কেউ এদিকে, কেউ এইদিকে। এই মুভ করার টাইমে তারা কি হইতে পারে, যে একজন গিয়ে আরেকজনের সাথে ধাক্কা লাগতে পারে, এ গিয়ে তার সাথে ধাক্কা লাগতে পারে। এই যে র্যান্ডমলি এক একটা পার্টিকেল এক এক দিকে মুভ করতেছে, র্যান্ডমলি মুভ করতেছে, এই র্যান্ডম মোশনটাকে বলা হচ্ছে ব্রাউনিয়া গতি। এটা একটা মজার জিনিস, এটা একটা মজার জিনিস কেন বলতেছি, ব্রাউনিয়া গতি থাকার ফলেই কলয়েডটা মেইনলি স্টেবল হয়। কলয়েড ইজ স্টেবল ডিউ টু ব্রাউনিয়ান মোশন। কেন বললাম এই কথা, স্টেবল কেন বললাম, একটা পার্টিকেল ধরে এরকম, এটার তো ওয়েট আছে, তাই তো, গ্র্যাভিটি কি করবে, তাকে নিচের দিকে টানবে। তো ও যদি স্থির থাকে, তাহলে কি হবে, ও নিচের দিকে একটা ওজন ফিল করবে। আর ওকে যদি আমি মুভ করা এদিকে ওদিকে, র্যান্ডমলি মুভ করে দিন চারদিকে, তাহলে ও কি গ্র্যাভিটির আর চিন্তা করবে, করার কথা না। এবং ও যেহেতু সাইজটা অনেক ছোট, যার কারণে কি হচ্ছে, ওর উপর গ্র্যাভিটির ইম্প্যাক্টটাও অনেকটাই কম, এই ওয়েটের ইম্প্যাক্টটাও কিন্তু অনেকটাই কম হবে। তো যার ফলে হয় কি, একে তো ওজনটা কম, ওয়েটটা কম, এবং তাদের যে র্যান্ডম মোশন, যার ফলে হয় কি, এরা চারদিকে এরকম সরানো ছিটানো ভাবে মুভ করতেই থাকে, এতে আর নিচে তলানি পড়া অপশন আসে না। তার মানে দাঁড়াচ্ছে, এই ব্রাউনিয়ান মোশনের কারণেই কলয়েড একটা স্টেবল মিক্সচার ফর্ম ক্রিয়েট করে। তাহলে কি বললাম, কলয়েড একটা বিশেষ বৈশিষ্ট্য কি, কলয়েডের মধ্যে ব্রাউনিয়ান মোশন থাকে, এবং এটার কারণেই ওরা অনেকটাই স্টেবল আকার ধারণ করে থাকে। এদের টেম্পারেচার যত তুমি বাড়াবা, ব্রাউনিয়ান মোশন তত বাড়তে থাকবে, তত বেশি গতিশীল হবে তারা। এবং এই ব্রাউনিয়ান মোশনটাই হচ্ছে তোমার যে আমরা যে আদর্শ গ্যাস করছি, আইডিয়াল গ্যাস, বা গ্যাসের যে কাইনেটিক, গ্যাসের কাইনেটিক থিওরি আর কি, আণবিক উদ্যোক্তা, সেটা কিন্তু সাপোর্ট করে যে ব্রাউনিয়ান মোশন আছে। এর একটা গেল একটা বিশেষ বৈশিষ্ট্য, ব্রাউনিয়ান গতি পাওয়া যায়। আরেকটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে টিনটাল ইফেক্ট।
তিনটা এলিমেন্ট। তিনটা এলিমেন্ট কি, সলিড পার্টিকেল গুলো কিন্তু সাইজ অনেক ছোট 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 ছোট। তো ছোট পার্টিকেল গুলা 2 থেকে 500 ন্যানোমিটার সাইজের মধ্যে হচ্ছে। এখানে খেয়াল করো, আমি একটা পাত্রের মধ্যে কলের সলিউশনটা নিচ্ছি, নিয়ে কি করছি, সাইড থেকে আলো ফেলছি। প্রথমটা খেয়াল করো, নর্মাল একটা সলিউশন, পানি বা সামথিং কিছু, এর মধ্যে কোনো এক্সট্রা কিছু মিক্স করা নাই, নর্মাল সলিউশন। লাইট এপার ওপার পার করে চলে গেছে, লাইটের কোনো ভ্যারিয়েশন হয়নি। কলয়েড কণাতে এসে দেখো ব্রাইট হয়ে গেছে, তারা কি উজ্জ্বল হয়ে গেছে। এবং সাসপেনশন খেয়াল করো, আরেকটা হেটারোজেনাস মিক্সচার, এটাতে খেয়াল করো ছোট 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 বিন্দুর মধ্যে করে চারদিকে আমার এই পার্টিকেলটাকে আলোকিত অবস্থায় দেখা যাচ্ছে। এই যে খেয়াল করে এখানে লাইট সোর্সে নর্মাল সলিউশন যেটা হোমোজেনাস, সেটাতে কোনো কিছু ভিজিবল না, নট ভিজিবল, এক্সাম্পল হচ্ছে পানি। কলয়েডের ক্ষেত্রে এটা কি দেখা যাচ্ছে, লাইটটা এখানে আসছে, লাইটটা এটাকে কি করছে, ব্রাইট করে দিচ্ছে। কেন করতেছে এরকম, ধরো এটা কোনো একটা পাত্র আছে এরকম, পাত্রের মধ্যে অসংখ্য এরকম ছোট 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 কলয়েড পার্টিকেল আছে। তুমি যখন বাইরে থেকে লাইট দিবা, তখন কি হবে, এই পার্টিকেলের উপর লাইটটা এসে কি হবে, লাইটটা রিফ্লেক্ট করবে, আরেকটা পার্টিকেলের উপর লাইটটা এসে লাইটটা রিফ্লেক্ট করবে, আরেকটা পার্টিকেল লাইটটা রিফ্লেক্ট করবে, এবং চারদিকে লাইটটা রিফ্লেক্টেড হয়ে পুরো জিনিসটাকে উজ্জ্বল লাগবে দেখতে। এই ইফেক্টটাকে বলা হয় হচ্ছে টিন্টাল ইফেক্ট। টিন্টাল ইফেক্ট সাধারণত 2 ন্যানোমিটার থেকে ছোট যারা, তারা টিন্টাল ইফেক্ট শো করে না। 2 ন্যানোমিটার ছোট যারা, তারা টিন্টাল ইফেক্ট শো করে না। কলয়েডের ক্ষেত্রে সাইজ কেমন, 2 ন্যানোমিটার থেকে বড়, তো তারা কিন্তু অবশ্যই টিন্টাল ইফেক্ট শো করবে কলয়েড। হোমোজেনাস মিক্সচারে কোনো টিন্টাল ইফেক্ট দেখা যায় না, এই যে ওয়াটারে কিন্তু কোনো টিন্টাল ইফেক্ট আমরা দেখতে পাই নাই। টিন্টাল ইফেক্টের বেশ কিছু ইউজ আছে। আর হচ্ছে কোনো কিছু ভেজাল নির্ধারণ করতে ইউজ করা হয়, কোনো কিছু হচ্ছে ক্যাটালাইটিক ইফেক্ট মেজার করতে ইউজ করা হয়, তারপর হচ্ছে কোনটা পিওর সলিউশন কোনটা ইমপিওর সলিউশন সেটা সেপারেট করতে টিন্ডাল ইফেক্ট ইউজ করা হয়। সো দিজ আর দ্য ইউজেস অফ টিন্ডাল ইফেক্ট। এবং টিন্ডাল ইফেক্টের কারণে এই যে কলারটা কিন্তু কালারফুল হচ্ছে। সো কলারের কালারের মধ্যেও কিন্তু আমার এই লাইটের একটা ইফেক্ট আছে। তো এটা একটা ফর্মুলা আছে, এরকম ফর্মুলা বলতে একটা কাইন্ড অফ কনভেনশনাল মতবাদ আছে আর কি, যে মতবাদটা কেমন, আচ্ছা, আমি এটা অফ করে দিই। মতবাদটা হচ্ছে এরকম যে পার্টিকেলটা যত বড়, তার অ্যাবজর্বকৃত ওয়েভলেন্থ তত বড়। এর একটা থিম আর কি, কাইন্ড অফ, যে কণা যত বড় সে তত বেশি ল্যামডা ওয়েভলেন্থ শোষণ করে থাকে। পার্টিকেল সাইজ যত বড় হবে, অ্যাবজর্বড ওয়েভলেন্থ ল্যামডা কি হবে, তত বড় হবে। তাহলে রিফ্লেক্টেড ওয়েভলেন্থ কেমন হবে, ছোট হবে। তাহলে পার্টিকেল সাইজ যত বড় হবে, তার রিফ্লেক্টেড ওয়েভলেন্থ তত কি হবে, ছোট হবে। মানে কালারটা আমরা কেমন দেখতে হবে, কালার আমরা কি বলি বলতো, ভিভ কি অর্থ থাকে আমাদের, এদিকে যত যাবো তত কি ল্যামডা বেশি, এদিকে আসলে কি হয়, ল্যামডা কমে যায়। তার মানে আমার পার্টিকেলের সাইজ যত বড় দিব, তত কালারটা এই রেঞ্জের মধ্যে থাকবে। আর পার্টিকেলের সাইজ যত ছোট হবে, কালারটা তত এই রেঞ্জের মধ্যে চলে আসবে। আচ্ছা, বইয়ের মধ্যে লেখা আছে, একটু বই পড়লে বুঝতে পারবা। আচ্ছা, এবার আসি হচ্ছে পরের কিছু প্রপার্টি গুলো গেল, দুধের এক্সাম্পল গেছে। দুধ ছাড়া ওই যে আমরা মিল্ক অফ ম্যাগনেসিয়াম, মানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে লাইম, মিল্ক অফ লাইম বা শুধু লাইম বলা যায়, এগুলো কিন্তু সবই হচ্ছে কলাইডের এক্সাম্পল।
কলয়েড তো একটা মিক্সচার না, মিক্সচারে কি থাকে, তোমার সলিউট থাকে, সলভেন্ট থাকে। তো সলিউট আর সলভেন্টের মতো কলয়েডেও দুইটা জিনিস থাকে। একটাকে বলা হচ্ছে ডিসপার্সড ফেস। ডিসপার্সড ফেস, এটা অ্যাকচুয়ালি যে বস্তু কণা থাকে সেই বস্তু কণাটা, যে পার্টিকেলটা বলি আমরা, যার যে সাইজ দিচ্ছি সেই সাইজটা আর কি, সলিউট সহজ কথা, এটা কাইন্ড অফ সলিউটের মতো। আর একটা হচ্ছে ডিসপার্সড মিডিয়াম, এটা হচ্ছে আমাদের সেই দ্রাবকটা বা যে সলভেন্ট বলে থাকি, সেই সলভেন্টটা হচ্ছে এটা। তো যেটা বেশি থাকে সেটা হচ্ছে কি ডিসপার্সড মিডিয়াম, যেটা কম থাকে সেটা হচ্ছে কি ডিসপার্সড ফেজ। কলয়েড তৈরির কিছু প্রসেস আছে, পেপটাইজেশন আছে, কন্ডেনসেশন আছে, এগুলো জাস্ট নাম জানলেই চলবে, বেশি ইন ডিটেলসে পড়া লাগবে না। কলয়েডের স্থিতির কারণ এটাও বলে আসছি আমি। ও আরেকটা কথা, কলয়েডের আহ, দুই ধরনের কলয়েড পাওয়া যায় আর কি। একটা হচ্ছে দ্রাবক আকর্ষী বা সলভেন্ট অ্যাফিনিটি আছে যাদের মধ্যে, আর একটা হচ্ছে যাদের সলভেন্ট অ্যাফিনিটি নাই তাদের। দুইটাকে দুইটা ভিন্ন ওয়েতে প্রস্তুত করা যায়। এগুলো জাস্ট নাম জানলেই চলে, এগুলো পরীক্ষাতে তেমন বেশি পাবা না। আহ, কিছু কিছু এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলার নামগুলো একটু জেনে রাখবো, যে হাইড্রোসল। আচ্ছা, সল বলতে আগে কি, সল বলতে বোঝায় কোন সলিড পার্টিকেল, পার্টিকেল ইজ ডিসপার্সড ইন লিকুইড। কোন সলিড পার্টিকেল যার সাইজ আছে 2 থেকে 500 ন্যানোমিটারের মধ্যে, সে যদি কোন একটা লিকুইডের মধ্যে ডিসপার্সড অবস্থা থাকে, এটাকে বলে সল। এই লিকুইডটা যদি ওয়াটার হয় তাহলে তার নাম হচ্ছে হাইড্রোসল। এই লিকুইডটা যদি এয়ার হয় তার নাম হচ্ছে অ্যারোসল। তাহলে সল হচ্ছে কি, সল হচ্ছে কোন একটা লিকুইডের মধ্যে ডিসপার্সড অবস্থায় থাকা কোনো সলিড পার্টিকেল। অ্যারোসল হচ্ছে এরকম একটা এক্সাম্পল, কুয়াশা। কুয়াশাও কিন্তু একটা টাইপের অ্যারোসল। স্মোক, এটাও কিন্তু অ্যারোসল। ক্লাউড, মেঘ, এগুলো কিন্তু সবই কিন্তু অ্যারোসলের এক্সাম্পল। এরপরে তোমার ফোম। ফোম নামে একটা জিনিস আছে, FOAM। ফোম, ফোম মানে হচ্ছে কোন লিকুইডের মধ্যে যদি গ্যাস ডিসপার্সড অবস্থা থাকে, গ্যাস ইজ ডিসপার্সড ইন লিকুইড। কোন লিকুইডের মধ্যে যদি গ্যাস ডিসপার্সড অবস্থা থাকে, যেমন হুইপড ক্রিম বা সাবানের যে ফেনা, হুইপড ক্রিম, এটা হচ্ছে ফোমের একটা এক্সাম্পল। তারপরে জেল। জেল হচ্ছে তোমার যদি কোনো লিকুইড পার্টিকেল কোন একটা সলিড পার্টিকেলে ডিসপার্স থাকে, এটা হচ্ছে জেল। মানে সলিড উল্টা, লিকুইড ইজ ডিসপার্সড ইন সলিড। সলিড ডিসপার্সড মিডিয়ামে যদি লিকুইড ডিসপার্সড ফেজ থাকে, এটা বলা হচ্ছে জেল। যেরকম হচ্ছে পনির, তারপর হচ্ছে তোমার দই, তারপর হচ্ছে জুতার কালি, বা যে কোনো রকম কালারের ডাই আর কি, জুতার কালি হতে পারে, টেক্সটাইল ডাই হতে পারে। ইভেন জেলি, জেলিও কিন্তু এই কাইন্ড অফ সিমিলার কাইন্ড অফ জিনিস। সেগুলো একটু বইতে দেখো, ইমালশন আছে। ইমালশন মানে হচ্ছে যেখানে দুইটাই লিকুইড থাকে, যেরকম দুধ, দুধ একটা হচ্ছে ইমালশন। ইমালশন হচ্ছে বোথ লিকুইড, লিকুইড ইজ ডিসপার্সড ইন লিকুইড, লিকুইড ডিসপার্সড ইন লিকুইড। এক্সাম্পল হচ্ছে দুধ। তাহলে দুধ হচ্ছে কি বলবো, দুধ হচ্ছে একটা কলয়েড প্রজাতির ইমালশন। দুধ ইজ ইমালশন বাট অফ কলয়েড কাইন্ড অফ। এটা টেবিল করে বইয়ের মধ্যে দেওয়া আছে, টেবিল দেখবে, দেখলেই হচ্ছে বুঝতে পারবে। ইন্টারফেস অত কিছু জানার দরকার নেই, জাস্ট এমসিকিউর জন্য কিছু কিছু করে রাখবা। প্লাস দেখবে একটা টেবিল 5.2 আছে,
এখানে হচ্ছে কলয়েড, নর্মাল সলিউশন আর হচ্ছে সাসপেনশনের ডিফারেন্স দেওয়া আছে। এটা একটু বড়টা খুব ইম্পর্টেন্ট। ও এরিং দিলে এগুলো পারা যাবে। আচ্ছা, এটা হচ্ছে কলয়েড পার্ট। এই কলয়েডে যা যা জানার দরকার ততটুকু বলছি, বেশি ডিটেইলসে যাওয়ার দরকার নাই। আচ্ছা, এবার আসলে সাসপেনশন। যতটুকু লাগবে আপনাকে বুঝলেই চলবে, বেশি জ্ঞান অর্জন করতে হবে। সাসপেনশন, সাসপেনশন এটা হয়তো আগে ক্লাস 8 বা 9-এ দেখে আসছে। সাসপেনশন সেটা হচ্ছে একটা বিকারের মধ্যে কিছু কিছু পার্টিকেল যদি এরকম ভাসমান অবস্থায় থাকে, যাদের সাইজটা একটু বড়। আমরা বলে আসছি যে সাইজটা হচ্ছে 500 ন্যানোমিটার থেকে বড়, একটু বড় সাইজের পার্টিকেল, যারা হয়তো আহ 1 দিন 2 দিন বা কয়েক ঘন্টা পর হয়তো গ্র্যাভিটির টানে আস্তে আস্তে নিচে তলানি পড়বে। যেমন হচ্ছে ওষুধ, কথা কথা হচ্ছে কাশির ওষুধ। কাশির ওষুধ বা যে কোনো টাইপের সিরাপ, সিরাপ কিন্তু আমাদেরকে বলা হয় যে তুমি একটু ঝাঁকায় তারপর সিরাপটা খাও। কেন? কারণ সিরাপ হচ্ছে কাইন্ড অফ সাসপেনশন। সিরাপ হচ্ছে একটা সাসপেনশন। এখানে কি হয়, আমার যে ওষুধগুলো থাকে বা ওষুধের যে কেমিক্যাল থাকে সেগুলো কিন্তু একটু বড় সাইজের কেমিক্যাল হবে। তো ওগুলো হয় কি, গ্র্যাভিটির টানে নিচে জমা হয়ে থাকে। আর বাকি উপরের টুকুতে পানি বা অন্য আদার্স ম্যাটেরিয়াল থাকে আর কি। তো এই যে নিচের যেগুলো থাকলো, এগুলা যেন ঝাঁকানোর ফলে নতুন করে ডিস্ট্রিবিউট হয়ে যায়। তুমি যখন একটা ওষুধ নিবা, তখন যেন ওষুধ কিছু না কিছু থাকে। এই কাজটাই করার জন্য হচ্ছে তোমার এখানে ঝাঁকাইতে হয় আর কি। না ঝাঁকানো হইলে ওটা কি থাকবে, নিচে তলানি পড়ে থাকবে। তো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের জন্যই মেইনলি হচ্ছে আমার এই সাসপেনশনটাকে ঝাঁকাইতে হয়। আচ্ছা, তাহলে যেটা বুঝলাম, সাসপেনশন হচ্ছে 5 ন্যানোমিটার থেকে বড় সাইজের পার্টিকেলের একটা মিক্সচার, যেটা একটা পর্যায়ে হয়তো সেটেল করে যাবে, একটা পর্যায়ে হয়তো নিচে সেটেল ডাউন করে প্রিসিপিটেট করে থাকবে। তবে এটা কিন্তু আসলে স্টেবল কোনো কিছু না। এটাকে তুমি ডিরেক্ট স্টেবল বলতে পারতেছো না, এটা আনস্টেবল। স্টেবল কোনটা? কলয়েড স্টেবল। কলয়েড কিন্তু কোনোদিন প্রিসিপিটেট করবে না, কলয়েডও কিন্তু এরকমই ছিল। কলয়েড কিন্তু কোনোদিন প্রিসিপিটেট করে না। ব্লাড একটা খুব ভালো এক্সাম্পল সাসপেনশনের। এই যে একটা ছবি দিয়েছে এখানে, খেয়াল করো, ব্লাড। ব্লাড হচ্ছে সাসপেনশনের জন্য খুব ভালো একটা এক্সাম্পল। ব্লাডের এই যে প্লাজমা 55%, আগের একটা ভিডিওতে বলে আসি, প্লাজমা হচ্ছে আমাদের ব্লাডের 55%, আর বাকি সেলগুলো হচ্ছে 45%। সেলগুলো হচ্ছে হেভি জিনিসপত্র, নর্মালি ব্লাডের মধ্যে চারদিকে ছড়ানো থাকে। হেভি হওয়ার কারণে একটা পর্যায়ে তারা হচ্ছে প্রিসিপিটেট করে থাকে। আর একটা পর্যায়ে ধরো এখানে ছড়ানো ছিল, তারা আস্তে আস্তে কি হবে, নিচের দিকে জড়ো হয়ে এই যে এখানে সেটেল করে, মানে উপরে থেকে যাবে, হচ্ছে প্লাজমা পোর্শনটুকু উপরে থেকে যাবে। মাঝে একটা লেয়ার থাকে, অনেক সময় তুমি বায়োলজিতে পড়বা। এই লেয়ারটাতে হয় কি, অনেক সময় হচ্ছে কিছু প্লাটিলেট, কিছু লিউকোসাইট বা ব্লাডে কিছু ক্ষেত্রে কিছু তরল অনেক সময় এখানে আটকা করা যায়, যেটা হচ্ছে এই লেয়ারের মাঝখানে থাকে আর কি। এটা কোটিং এর টাইপের, এটা সাদা কালারের কোটিং দেখতে হবে। আর উপরটুকুতে প্লাজমা। প্লাজমা নর্মালি হচ্ছে একটু ইয়েলোইশ কালারের হয়। আর ব্লাড সেল তো নর্মালি রেড কালারের হয়। আরবিসি যেহেতু প্রাধান্য পায়, ইরাইথ্রোসাইট মানে আরবিসি, লিউকোসাইট মানে হচ্ছে তোমার কি, হোয়াইট ব্লাড সেল, আর প্লাটিলেটস প্লাটিলেট। ব্লাড হচ্ছে তাহলে কি একটা সাসপেনশনের এক্সাম্পল, সিরাপ, সিরাপ হচ্ছে সাসপেনশনের একটা এক্সাম্পল। তো আমরা যখন কোনো ওষুধ দিই, সিরাপ নর্মালি সাসপেনশন এক্সাম্পল। এরকম ভ্যাকসিন, ভ্যাকসিনও কিন্তু হচ্ছে সাসপেনশনের একটা এক্সাম্পল, এটা বলে গেছি আমি বলতে। ভ্যাকসিনও কিন্তু হচ্ছে সাসপেনশনের একটা খুব ভালো এক্সাম্পল। তারপরে বইতে আরো কিছু সাসপেনশন ইউজ দেওয়া আছে, এগুলো একটু দেখো। পাশে একটা ছবি দেওয়া আছে, খেয়াল করে নামটা কি দিচ্ছি, কোয়াগুলেশন, ওয়াটার কোয়াগুলেশন। এটা একটা ইম্পর্টেন্ট নাম, ভবিষ্যতে কাজে লাগবে। কোয়াগুলেশনটা একটু ছোট করে বলে আসি, যেহেতু আসছে এই সামনে। আমার
যে সাসপেনশনের যে পার্টিকেল গুলো ছিল সেগুলো কেমন সাইজের, 500 ন্যানোমিটার থেকে উপরে। এগুলা সেটেল হইতে ধরো কথা কথা হচ্ছে 10 ঘন্টা লাগে। আমি যদি এমন কিছু জিনিস বাইরে থেকে অ্যাড করি, যে জিনিসটা এদের সেটেল হওয়ার মানে তলানি করার যে রেটটা তাকে যদি দ্রুত করে ফেলে, এই পার্টিগুলো ধরো সেটেল হতে 10 ঘন্টা লাগতো, আমি যদি তাকে 10 মিনিটের মধ্যে সেটেল করাইতে পারি, তাহলে আমার জন্য কি টাইমটা কিন্তু অনেক কম লাগবে সেটেল হইতে। ধরো তুমি একটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে কাজ করো, ওয়াটার পিউরিফিকেশন করে থাকো তুমি। তোমার কাছে যে ওয়াটারটা ইনফ্লো হয়ে আসছে ওয়াটার ট্যাঙ্কের মধ্যে হাজার হাজার ধরনের ময়লা আছে এই জায়গাতে। পানি দেখবে কালারটা কালো হয়ে থাকে, বা চারকোল টাইপের কালার থাকে পানির। এই পানিতে অনেক ধরনের ময়লা আছে। এসব ময়লাকে যদি তুমি সেটেল করে দাও, তাহলে কি হবে? আমার ওয়াটার ট্যাঙ্কের মধ্যে নিচে সবগুলো ময়লা পড়ে গেল, আর উপরের টুকুতে কি ভালো পানি থাকবে, মোটামুটি পিওর পানি থাকবে। সেই পানিকে তুমি তখন ইউজ করতে পারবে। এই যে আমি যদি 10 ঘন্টা বা একদিন ধরে হচ্ছে এটা পানিটাকে সেটেল করতে দিলে অনেক টাইম কনজিউমিং জিনিস, এবং এত ময়লা সেটেল হইতে হয়তো একদিনও না, 4-5 দিন লাগতে পারে। আমার কাজটা হচ্ছে এটাকে 4 ঘন্টার মধ্যে নিয়ে আসা বা কয়েক মিনিটের মধ্যে নিয়ে আসা। তাহলে কি করবো? এমন কিছু বাইরে থেকে অ্যাড করবো যেটা এই কণাগুলাকে একসাথে করে একটা গাঁটটি পাকাবে, এবং সেটা গ্র্যাভিটির টানে নিচে পড়ে যাবে। ধরো আগে যেখানে 5টা পার্টিকেল ইন্ডিভিজুয়ালি ছিল, তারা যদি একসাথে হয়, তাহলে কি হচ্ছে, 5 জনের ম্যাস গুণ হয়ে যাচ্ছে, 5 জনের সাইজ গুণ হয়ে যাচ্ছে। তাহলে কি হবে, তারা একটু বড় হয়ে গেল। বড় হয়ে গেলে কি হবে, গ্র্যাভিটির টানে তারা তাড়াতাড়ি নিচের দিকে সেটেল হবে। এই প্রসেসটাকে বলা হচ্ছে কোয়াগুলেশন। কোয়াগুলেশনের জন্য আমরা কিছু কেমিক্যাল অ্যাড করে থাকি এক্সট্রা, বাইরে থেকে কেমিক্যাল অ্যাড করা হয়। কোন ধরনের কেমিক্যাল অ্যাড করবো সেটার জন্য রুলস আছে। এই রুলসটার নাম হচ্ছে হার্ডি সুলজে রুল। হার্ডি, HERDY, সুলজে, হার্ডি সুলজে রুল। তারা বলছে যে আমার যদি এই পার্টিকেলটা পজিটিভ চার্জের হয়, তাহলে আমি একটা নেগেটিভ কেমিক্যাল অ্যাড করবো বাইরে থেকে, যেন তারা দুইজন অ্যাট্রাক্টেড হয়ে বড় সাইজের পার্টিকেল তৈরি করে এবং দ্রুত সেটেল হয়। মানে কি হয়েছে, একটা পজিটিভ চার্জের পার্টিকেলকে যদি সেটেল করতে হয়, তাহলে একটা নেগেটিভ কেমিক্যাল যাকে আমরা কোয়াগুলেন্ট বলতেছি, এই এক্সট্রা কেমিক্যালটাকে আমরা বলতেছি হচ্ছে কোয়াগুলেন্ট বা কোয়াগুলাম, এটাই হচ্ছে মজা বলতে পারো, সমস্যা নাই। এই কোয়াগুলেন্টটাকে অ্যাড করবো, সেটা যেন নেগেটিভ চার্জের হয়। তাহলে একটা পজিটিভ চার্জের পার্টিকেলকে সেটেল করার জন্য একটা নেগেটিভ চার্জের পার্টিকেল বা কোয়াগুলেন্ট আমি অ্যাড করলাম, তাহলে দুইজন মিলে একসাথে হয়ে কি হবে, নিচে জমা পড়ে যাবে। এবং তার আরো বলছে, এই যে তুমি নেগেটিভটা অ্যাড করবা, এটা যত বেশি চার্জ হবে তত ভালো। যত বেশি চার্জ তত ভালো। আর যদি তুমি -2 ইউজ করো -1-এর বদলে, সেটা তত বেশি ইফেক্টিভ। -3 আরো বেশি ইফেক্টিভ -1 বা -2 এর থেকে। তার মানে সব থেকে বেশি ইফেক্টিভ কারা? -3, এরপরে -2, এরপরে -1। যত বেশি চার্জ তত এফিসিয়েন্সি সব থেকে বেশি। সেম নেগেটিভটার জন্য ধরো কথা কথা তোমার হচ্ছে পার্টিকেলটা হচ্ছে নেগেটিভ চার্জে, তাহলে তুমি বাইরে থেকে একটা পজিটিভ কোয়াগুলেন্ট অ্যাড করো, তাহলে দুইজন মিলে কি হবে, সেটেল করবে। এখানেও পজিটিভ চার্জ যত বাড়বে তত ভালো হবে। এটাই হচ্ছে হার্ডি সুজের প্রসেস। দেখবা যে বইতে লেখা আছে যে Fe3+টা বেশি ভালো Fe2+ এর তুলনায়। হ্যাঁ, কেন? কারণ এই যে চার্জ বাড়লে তাদের কোয়াগুলেশনের এফিসিয়েন্সি বেড়ে যায়। আচ্ছা, এই হচ্ছে তোমার মোটামুটি কোয়াগুলেশন। আরো আরো বই থেকে ডিটেলসে পড়লো, ডিটেলসে পড়লে হচ্ছে বুঝে যায় একটা হয়নি, কোনো কিছু লেখা নাই।
কোয়াগুলেশন যেটা ইউজ বলে তাহলে কি বলবো, ইউজটা হচ্ছে যে ওয়াটার পিউরিফিকেশন, আমরা কোয়াগুলেশনটাকে ইউজ করে থাকি। বিভিন্ন ধরনের কেমিক্যাল আছে এগুলা ইউজ করে করে হচ্ছে আমরা আমাদের ওয়াটারটাকে পিউরিফাই করা হয়। ওয়াসাতে দেখবা, যে কোনো যা ওয়াসাতে তারা দেখবা হচ্ছে ওয়াটার পিউরিফিকেশন, তারা হচ্ছে কোয়াগুলেশন করতেছে আর কি। তো এইটুকু জানলেই হচ্ছে আপাতত হচ্ছে আমরা আরেকটা পোর্শনে ভিডিওতে হচ্ছে দুধ, দুধের বিভিন্ন প্রসেস শিখবো আর কি, দুধের টাইপস, দুধের থেকে মাখন কেমনে বানাতে হয় এটা শিখবো।